তুরস্ক এখন মধ্য এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। তুরস্কের বৈশ্বিক উত্থানের পেছনে মধ্য এশিয়ার 5টি মুসলিম রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের সাথে তুরস্ক গভীর সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে ককেশাস অঞ্চলের মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও পুরনো এবং ঘনিষ্ঠ। 2020 সালে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সহায়তা করে। সেই যুদ্ধে আজারবাইজান 30 বছর পর নাগর্নো কারাবাখের বিশাল এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়। এই বিজয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্মেনিয়া ছিল রাশিয়ার অস্ত্রে সুসজ্জিত একটি রাষ্ট্র। দেশটির সঙ্গে রাশিয়ার সামরিক জোটও ছিল। পাশাপাশি খ্রিস্টান রাষ্ট্র হওয়ায় ইউরোপ এবং আমেরিকার সঙ্গে আর্মেনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে ফ্রান্স প্রকাশ্যে আর্মেনিয়াকে সমর্থন দিচ্ছিল। এর বিপরীতে আজারবাইজানের প্রধান ভরসা ছিল তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা করেছিলেন তুরস্ক ও আজারবাইজান এক জাতির দুই রাষ্ট্র। এর মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দেন যে প্রয়োজনে তুরস্ক আজারবাইজানের পক্ষে সরাসরি দাঁড়াবে। অতঃপর যুদ্ধের ময়দানে তুর্কি বাইরাক্তার TB2 ড্রোন পুরো পরিস্থিতি বদলে দেয়। একই সঙ্গে তুরস্ক কূটনৈতিকভাবেও আগ্রাসী অবস্থান নেয়। এখানে তুরস্কের সবচেয়ে বড় কৌশলগত শক্তি ছিল জ্বালানি পাইপলাইন। আজারবাইজানের তেল গ্যাস জর্জিয়া হয়ে তুরস্কে আসে এবং সেখান থেকে ইউরোপে প্রবেশ করে। এরদোগান বুঝতে পেরেছিলেন এই জ্বালানি সরবরাহ বন্ধ হলে ইউরোপ বড় সংকটে পড়বে। সেই হিসাব থেকেই তুরস্ক ঝুঁকি নিয়ে আজারবাইজানকে পূর্ণ সমর্থন দেয়। আজারবাইজান যুদ্ধে তুরস্কের সাফল্য মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে কাজাকিস্তান ও তুর্কমেনিস্তান দ্রুত তুরস্কের দিকে ঝুঁকতে শুরু করে, কারণ এই দুটি দেশও বিপুল তেল, গ্যাস ও খনিজ সম্পদের মালিক। তাদের পরিকল্পনা হলো কাস্পিয়ান সাগর পেরিয়ে এসব জ্বালানি আজারবাইজান হয়ে তুরস্কে যাবে, তারপর ইউরোপে পৌঁছাবে। এতে স্থলবেষ্টিত মধ্য এশীয় দেশগুলো নতুন বাণিজ্য পথ পাবে, আর তুরস্ক পরিণত হবে একটি বিশাল জ্বালানি ট্রানজিট হাবে। ইতিমধ্যেই আজারবাইজানের তেল গ্যাস এভাবে ইউরোপে যাচ্ছে। এখন তুর্কমেনিস্তানের গ্যাস কাস্পিয়ান সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তুরস্কে নেওয়ার পরিকল্পনা চলছে। কাজাকিস্তানও একই ধরনের পরিকল্পনা করছে। এভাবে গড়ে উঠেছে ট্রান্স কাস্পিয়ান করিডোর বা মিডল করিডোর। এই পথ চীন, মধ্য এশিয়া, ককেশাস, তুরস্ক ও ইউরোপকে সংযুক্ত করবে। অর্থাৎ চীন থেকে কাজাকিস্তান, তারপর কাস্পিয়ান সাগর পেরিয়ে আজারবাইজান, সেখান থেকে জর্জিয়া হয়ে তুরস্ক এবং পরে ইউরোপ। বস্তুত এই করিডোর শুধু বাণিজ্য পথ নয়, এটি ইউরেশিয়ার নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের সঙ্গেও এই করিডোর যুক্ত। এজন্য 2015 সালে G20 সম্মেলনে তুরস্ক ও চীন মিডল করিডোর এবং BRI এর সমন্বয়ে একটি সমঝোতা স্মারক সই করে। এভাবে তুরস্ক ধীরে ধীরে মধ্য এশিয়ার দেশগুলোর জন্য ইউরোপে প্রবেশের দরজায় পরিণত হচ্ছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে রাশিয়া হয়ে ইউরোপে যাওয়ার প্রচলিত পরিবহন পথগুলো বড় ধরনের বাধার মুখে পড়ে। এতে মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর জন্য নতুন সংকট তৈরি হয়। এই পরিস্থিতিতে মিডল করিডোরের গুরুত্ব দ্রুত বেড়ে যায়, আর সেই সঙ্গে মধ্য এশিয়ার কাছে তুরস্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মধ্য এশিয়ার জনগণের সঙ্গে তুরস্কের ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক বহু পুরনো। এ অঞ্চলের অধিকাংশ মানুষ তুর্কি বংশোদ্ভূত এবং বিভিন্ন তুর্কি উপভাষায় তারা কথা বলেন। এক সময় অর্থাৎ প্রায় 10ম থেকে 1500 শতাব্দী পর্যন্ত মধ্য এশিয়া অঞ্চল ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী অঞ্চল। তখনও ইউরোপীয় ঔপনিবেশিক যুগ শুরু হয়নি। ইউরোপীয়দের দ্বারা আমেরিকায় যাওয়ার পথও আবিষ্কৃত হয়নি।
কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন এবং 1917 সালের রুশ বিপ্লব পুরো মধ্য এশিয়া অঞ্চলকে বদলে দেয়। ধীরে ধীরে মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়। সেখানে ইসলামী চর্চাও কঠোরভাবে নিষিদ্ধ হয়ে পড়ে। সেই সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় শীতল যুদ্ধ। তুরস্ক ন্যাটো জোটে যোগ দেওয়ায় মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক তীব্র বৈরিতায় রূপ নেয়। ফলে সোভিয়েত নিয়ন্ত্রিত মধ্য এশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কও সীমিত ছিল। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়া ও ককেশাসে কয়েকটি নতুন মুসলিম রাষ্ট্রের জন্ম হয়। তখন তুরস্ক সেখানে নতুন সুযোগ দেখতে পায়। তুরস্ক প্যান তুর্কিক বিশ্ব ধারণা সামনে আনে। কিন্তু 1990-এর দশকে মধ্য এশিয়ার দেশগুলো এই ধারণা পুরোপুরি গ্রহণ করেনি, কারণ তাদের নেতৃত্ব তখনও সোভিয়েত ধাঁচের মানসিকতায় অভ্যস্ত ছিল। পাশাপাশি নতুন জাতীয় পরিচয় রক্ষার প্রবণতাও কাজ করছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা বদলাতে থাকে। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে তুরস্ক ও মধ্য এশিয়ার সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হয়। মধ্য এশিয়ার দেশগুলো শুরু থেকেই বহুমাত্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। তারা রাশিয়া, চীন ও পশ্চিমা শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিনের প্রভাবের কারণে তারা সামরিকভাবে রাশিয়ার দিকে ঝুঁকেছিল। পরে অর্থনৈতিক কারণে চীনও সেখানে গভীরভাবে মধ্য এশিয়ায় গভীরভাবে প্রবেশ করে। কিন্তু চীনের অতিরিক্ত অর্থনৈতিক প্রভাব ও ঋণ নির্ভর প্রকল্প নিয়ে উদ্বেগ তৈরি হতে থাকে। এই অবস্থায় তুরস্ককে তারা নতুন এক ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে দেখতে শুরু করে। বর্তমানে মধ্য এশিয়ায় রাশিয়া, চীন ও তুরস্ক এই তিন শক্তির মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। আর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে রয়েছে। মধ্য এশিয়ার দেশগুলো এখন তুরস্ককে শুধুমাত্র অর্থনৈতিক অংশীদার নয়, বরং সামরিক ও কূটনৈতিক অংশীদার হিসাবেও দেখছে। দ্বিতীয় নাগর্ণ কারাবাখ যুদ্ধে তুরস্ক নিজেদের সামরিক প্রযুক্তি ও কূটনৈতিক সক্ষমতা দেখিয়েছে। পাশাপাশি সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও বলকান অঞ্চলেও তুরস্কের প্রভাব বেড়েছে। তুর্কি অস্ত্র এখন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রপ্তানি হচ্ছে। এসব কারণে মধ্য এশিয়ার দেশগুলোর কাছে তুরস্কের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার প্রতিটি দেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। শত শত তুর্কি কোম্পানি এখন এসব দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় মধ্য এশিয়ার দেশগুলো এখন তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকছে। কারণ আগে যেসব পণ্য রাশিয়া বা ইউক্রেন থেকে আসতো, এখন তার বিকল্প হিসাবে তুরস্ককে দেখা হচ্ছে। মধ্য এশিয়ার 5টি দেশ এবং আজারবাইজান মিলিয়ে এই অঞ্চলের সঙ্গে তুরস্কের বার্ষিক বাণিজ্য ইতিমধ্যেই $17 বিলিয়ন ছাড়িয়েছে। এই সংখ্যা দ্রুত বাড়ছে। তুরস্ক ইতিমধ্যে আজারবাইজান ও উজবেকিস্তানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তবে সম্পর্ক শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নেই, সামরিক সহযোগিতাও দ্রুত বাড়ছে। মধ্য এশিয়ার দেশগুলো এখন তুর্কির ড্রোনের বড় ক্রেতায় পরিণত হয়েছে। কাজাকিস্তান তুরস্কের ড্রোন কিনেছে এবং যৌথভাবে অস্ত্র উৎপাদনের পরিকল্পনাও করছে। তুর্কমেনিস্তানও তুরস্কের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ। দেশটি বাইরাক্তার TB2 ড্রোন কিনেছে এবং সামরিক কুচকাওয়াজেও সেগুলো প্রদর্শন করেছে। কিরগিজস্তানও তুর্কি ড্রোন সংগ্রহ করেছে। এখন তুরস্ক ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া নিয়েও আলোচনা চলছে। গত এক দশকে প্রেসিডেন্ট এরদোগান বহুবার মধ্য এশিয়া সফর করেছেন। একইভাবে মধ্য এশিয়ার নেতারাও নিয়মিতভাবে তুরস্ক সফর করছেন। আগে এমন ঘনিষ্ঠ যোগাযোগ কল্পনাও করা যেত না। মধ্য এশিয়ায় তুরস্কের প্রভাব বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা OTS জোট গঠন। তাজিকিস্তান ছাড়া মধ্য এশিয়ার প্রায় সব রাষ্ট্র এবং আজারবাইজানের জনগোষ্ঠী তুর্কি ভাষী।
সেই সাংস্কৃতিক ও ভাষাগত ভিত্তিতেই এই জোট গড়ে উঠেছে। বর্তমানে ওটিএস শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, এটি অর্থনৈতিক ও কৌশলগত জোটে পরিণত হচ্ছে। ইতিমধ্যেই টার্কিক ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করেছে, যা সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে অর্থায়ন করবে। স্থলবেষ্টিত ও তুলনামূলকভাবে নিম্ন আয়ের মধ্য এশীয় দেশগুলোর কাছে এই ওটিএস জোট আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ তারা এতে বাণিজ্য, পরিবহন ও অর্থনৈতিক উন্নয়নের বড় সুযোগ দেখছে। সুতরাং মধ্য এশিয়ায় তুরস্কের লক্ষ্য এখন স্পষ্ট। তুরস্ক এই অঞ্চলে বাণিজ্য বাড়াতে চায়, নতুন সংযোগ পথ গড়তে চায়, মধ্য এশিয়ার বাজারে প্রবেশ করতে চায়, আর একই সঙ্গে নিজেদের সফট পাওয়ার ও ভূরাজনৈতিক প্রভাবও শক্তিশালী করতে চায়।